ভালোবাসা ছাড়া জীবনে আর কি আছে বলেন? জীবনকে উপভোগ করতে গেলে ভালোবাসা কিন্তু অপরিহার্য। প্রেম ভালোবাসা ছাড়া জীবন চলতেই পারে না। ভালোবাসা যেমন দিতে জানতে হয়, ভালোবাসা কিন্তু নিতেও জানতে হয়। যে ভালোবাসতে জানে না তাকে কিন্তু ভালোবাসা শিখাতেও হয়। এরকম একটা সুন্দর বিষয় নিয়ে ভালোবাসা ছাড়া জীবনে আর কি আছে তাই নিয়ে শুরু হয়ে গেল আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। এবং আপনাদেরকে আরও বেশি একটু ভালোবাসা দিতে আমি সম্প্রীতি থাকবো নেক্সট 1.5 ঘন্টা। আপনাদের ভালোবাসার গল্পগুলো শুনবো এবং জীবনকে কিভাবে করে আপনারা উপভোগ করেন আপনাদের প্রেম ভালোবাসাগুলো দিয়ে, সেগুলো দিয়ে আমরা আড্ডা দিব। এবং সেগুলো কিন্তু আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েও কিন্তু শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এবং এই ভালোবাসার গল্পগুলো নিয়ে এবং জীবনটাকে আমরা আজকে একটু সুন্দর করে উপভোগ করার জন্য আমাদের সাথে দুজন সুন্দর অতিথি আছে, তাদের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছে ইশরাত জাহান, সঙ্গীত শিল্পী। ইশরাত, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের লেডিস ক্লাবে নেক্সাসে আসতে পেরে। এবং আমাদের সাথে আছে লতিমা ইয়াসমিন, উনি একজন শিক্ষক, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস। লতিমা, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের এই নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা তো দুইজনই সঙ্গীত শিল্পী, এছাড়া তো আরও পরিচয় আছে, সেটা আমরা শুনবো। সঙ্গীত মানেই কিন্তু আমার কাছে মনে হয় যে ভিতরের ভালোবাসা। সঙ্গীত বেদনার হলেও বেদনার অপর নাম কিন্তু ভালোবাসা। ভালোবাসা থাকে দেখেই বেদনা আসে, বেদনা চলে যায় তখনই যখন আবার ভালোবাসাটা সেটাকে জয় করে নিয়ে নেয়। সব কিছুই কিন্তু সব কিছুর মধ্যে আমি বলবো ভালোবাসা। জীবনে যতক্ষণ বেঁচে থাকবো, যতক্ষণ আমাদের প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্তই কিন্তু একটা ভালোবাসার আকাঙ্ক্ষা থেকেই যায়। তো সেখান থেকে আমি বলবো প্রথমে ইশরাত, আপনার কাছে যাব। আপনি একজন সঙ্গীত শিল্পী, ছোটবেলা থেকেই না কিভাবে করে আপনার এই জগতে আসা এবং সঙ্গীত শিল্পী হিসেবে পদার্পণ করা, সেটা আমাদেরকে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ভালোবাসাকে কেন্দ্র করে জয় করেই তো সঙ্গীতের সাথে আমার পথ চলা। আমি ছোটবেলা থেকে খুলনা শহরে বড় হয়েছি, আমি খুলনার মেয়ে। আচ্ছা। তো আমি খুলনাতেই যারা সঙ্গীত শিক্ষক আছেন, শিক্ষক তরুণ কুমার মজুমদার, তারপরে আলী আহমেদ স্যার, এছাড়াও যারা ছিলেন ওখানকার, তাদের কাছে সঙ্গীতের শিক্ষা নিয়েছি, চর্চা করেছি। পরবর্তীতে আমার ঢাকায় চলে আসা, ঢাকা সঙ্গীত কলেজ থেকে আমার নজরুলের উপরেই পড়াশোনা। তো তারপরে নজরুল ইনস্টিটিউটে আমার ওখানে আমার সঙ্গীত কলেজে আমি মাস্টার্স করেছি সঙ্গীতের উপরে, নজরুলের উপরে। এখনও আমি নজরুল ইনস্টিটিউটে উচ্চতর ডিপ্লোমা প্রশিক্ষণ নিচ্ছি। চর্চা লেগে আছে সব ওই ভালোবাসাকে কেন্দ্র করেই। আসলে ভালোবাসা না থাকলে তো সঙ্গীতটা কেউভাবে লালন করা যায় না, ধারণ করা যায় না। এই তো এখনও আমি চর্চায় আছি। এবং এছাড়াও প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা আপার আমি ছাত্রী। ওনার একটি সংগঠন আছে গ্রহস্বরেরও আমি একজন সংগঠনের একজন সদস্য। এই তো আরও ছায়ানটের সাথেও জড়িত আছি। তো ভালোবাসাকে আছে বলে গানটা করে যাচ্ছি, ছোট থেকে এখন অবধি চালিয়ে যাচ্ছি। এই তো গানের সাথে, গানের প্রতি ভালোবাসা। হ্যাঁ, গানের প্রতি ভালোবাসা। খুব সুন্দর, খুব সুন্দর। আমি শুনেছি আপনি আরো তো আপনার আরেকটা প্রফেশন আছে। হ্যাঁ, আরেকটি প্রফেশন আছে। আমি ধানমন্ডি 9-এতে একটি স্কুলের টিচার, ওখানেও আমি গান শিখাই। আচ্ছা আচ্ছা। এছাড়াও বাংলা ক্লাস নিয়ে থাকি। আচ্ছা, এই তো। বাহ, সুন্দর যাচ্ছে আপনার জীবন সঙ্গীতের সাথে। লতিমা, আপনি বাফা বুলবুল একাডেমি ফাইন আর্টসের বাফার শিক্ষক। আপনার এই জগতে কিভাবে আসা আমাদেরকে একটু বলবেন, আপনার জার্নিটা। বাফা আমার প্রাণের একটা জায়গা, আমার ভালোবাসার একটা জায়গা। এখান থেকে আমি সার্টিফিকেট কোর্স করেছি নজরুল এবং পিওর ক্লাসিক্যালের উপরে। তারপরে একটা সময় খুব ইচ্ছে ছিল, যখন শিখতাম তখন মনে হতো যে এরকম জায়গায় যদি আমিও শিক্ষকতা করতে পারতাম। যাই হোক, সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। যে রুমে বসে আমি ক্লাস করতাম, এখন সেই রুমে আমি ক্লাস নেই। এটা আমার জন্য একটা বিশাল পাওয়া এবং সবচেয়ে ভালো লাগার একটা বিষয়। তো এরপরে ইন্টারভিউ, চাকরি যেভাবে সিস্টেম সেই অনুযায়ী ঢুকলাম, ক্লাস করাচ্ছি। খুবই ভালো লাগে আমার
বাফায় যেতে, বাফায় ক্লাস করাতে। বাফা কোন ব্রাঞ্চটাতে আপনি আছেন? বাফা আমি মেইন ব্রাঞ্চে আসছি, ওয়াইজঘাট ব্রাঞ্চ। আচ্ছা, এটা আমার মনে আছে অনেক ছোটবেলায় আমি গেছিলাম, আপনার সাথে তখন কথা বলছিলাম। কত বছর পুরানো হবে এটা বলেন তো? এটা 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে থেকে চলছে। এখনো কি ওরকমই আছে, মানে স্ট্রাকচার সবকিছু? স্ট্রাকচার ওইরকমই আছে, ভেতরটাও অমনই আছে, তাই না? খুব বেশি পরিবর্তন হয়নি। সেই প্রকৃতির যে ছোঁয়া, পাশেই নদী, পাখির ডাক, বড় বড় অনেকগুলো গাছ আছে যেটা নর্মালি ঢাকায় আমরা দেখতে পাই না, কিন্তু ওখানে আছে। ওখানে গেলে গ্রামের প্রকৃতির একটা অ্যাটাচমেন্টে আমরা যেতে পারি খুব সহজে আসলে। এবং আমি একটা জিনিস যেটা মনে করি যে অ্যাজ অ্যান আর্টিস্ট, হ্যাঁ, নাচ বলেন গান বলেন, প্রকৃতির সাথে না আর্টের একটা সম্পর্ক আছে। অবশ্যই আপনি প্রকৃতির মধ্যে যখন গান গাবেন, আপনি একটা চার দেয়ালের মধ্যে গান গাওয়ার অনুভূতি আর প্রকৃতির মধ্যে গান গাওয়ার অনুভূতি কিন্তু অন্যরকম। তো আপনাদের আপব্রিঙ্গিংটাই এত সুন্দরভাবে হয়, আসলে মানে শুনেই নস্টালজিক হয়ে যাচ্ছে। আপনি এছাড়া আরো একটা স্কুলে মনে হয় জব করছেন? স্কুলে আছি, আমার ওই কেরানীগঞ্জের স্কুলটা, কেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ওখানে আছি আমি। আচ্ছা, ওখানে আপনি কোন সাবজেক্টে পড়ান? ওখানে সঙ্গীতের ক্লাস নেই এখন, কিছু সাবজেক্টিভ গান রিলেটেড আছে, শিল্প সংস্কৃতি একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টটাও আমি নেই এখন। খুব সুন্দর, আপনারা দুজনই এত সুন্দর সঙ্গীতের ভালোবাসা। অন্যান্য লাইফের কথা পরে শুনবো, তবে সবার আগে একটু গান না শুনে নিলে আসলে হচ্ছে না। লতিমা, আপনার কাছে থেকে আগে আমরা একটা গান শুনতে চাচ্ছি, কোনো একটা গান শুনান আমাদেরকে। আচ্ছা, একটা শোনাচ্ছি। যেহেতু বৃষ্টি, প্রচুর বৃষ্টি হলো গতকাল, আজকেও আসার সময়ও অনেক বৃষ্টি ছিল, তো আমি যেহেতু আমার সাবজেক্ট নজরুল, আমি নজরুল দিয়েই শুরু করছি। নজরুলের একটা বৃষ্টির গান আমি পরিবেশন করছি। রিমি রিম ঝিম রিম ঝিম নামিল দেয়া, রিমি রিম ঝিম রিম ঝিম নামিল দেয়া, শুনি শিহরে কদম বিদরে কেয়া, নামিল দেয়া, রিমি রিম ঝিম নামিল দেয়া। ঝিলে শাপলা কমল ওই মেলিল দল গো, মেলিল দল, ঝিলে শাপলা কমল ওই মেলিল দল গো, মেলিল দল, মেঘ অন্ধ গগন বন্ধ খেয়া, নামিল দেয়া, রিমি রিম ঝিম নামিল দেয়া। বাড়ি ধারে কাঁদে চারিধার, ঘরে ঘরে আজ রুদ্ধ দুয়ার গো, রুদ্ধ দুয়ার, বাড়ি ধারে কাঁদে চারিধার, ঘরে ঘরে আজ রুদ্ধ দুয়ার গো, রুদ্ধ দুয়ার, তেপান্তরে নাচে একালেয়া, নামিল দেয়া, রিমি রিম ঝিম নামিল দেয়া। কাঁদে চোখা চোখি কাঁদে বনে কে কা, দীপ নিভায়ে কাঁদি আমি একা গো, আমি একা, কাঁদে চোখা চোখি কাঁদে বনে কে কা, দীপ নিভায়ে কাঁদি আমি একা গো, আমি একা, আজ মনে পড়ে সেই মন দেয়া নেয়া, নামিল দেয়া, রিমি রিম ঝিম নামিল দেয়া, রিমি রিম ঝিম নামিল দেয়া, শুনি শিহরে কদম বিদরে কেয়া, নামিল দেয়া,
রিমি ঝিম নামিল দেয়া রিমি ঝিম নামিল দেয়া রিমি ঝিম নামিল দেয়া। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর। আসলে আজকে আমরা অনেক অনেক গান শুনবো, এত দুজন সুন্দর সঙ্গীত শিল্পী পেয়েছি। তবে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। দর্শক, দুইজন সঙ্গীত শিল্পীকে এনেছি, ভালোবাসার গল্প এবং ভালোবাসার গান সুন্দর করে আমরা আদান প্রদান করব। আপনারাও জয়েন করে ফেলেন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, চলছে আপনাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আপনাদের সবার পছন্দের সম্প্রীতি আমি আছি এবং আজকে এসেছি আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। বিকজ আজকে আমাদের টপিক হচ্ছে ভালোবাসা ছাড়া আর কি আছে, বলেন আর কি আছে জীবনে। তো আমরা সেরকম একটা কথা বলছি এবং আমাদের সাথে দুজন সুন্দর অতিথি আছেন, সঙ্গীত শিল্পী ইশরাত এবং লতিমা। ইশরাত, আপনার সাথে কথা বলি। ভালোবাসা নিয়ে যখন বলছিলাম, আপনি কি ম্যারিড, বিয়ে হয়েছে? আচ্ছা, ভালোবেসে ভালোবাসার মানুষকে কি বিয়ে করেছেন? যখন অনেক ছোটবেলা থেকেই গান গাচ্ছেন, তো যখন ভালোবাসা মানুষটাকে পেয়েছিলেন তখন সবসময় ভালোবাসার গানগুলো যখন গান, ওনার কথাই কি সবসময় মনে পড়ে? নাকি অনেক সময় হয় না যে কাল্পনিক কিছু মানুষও তো থাকে? হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথের এক একটা গল্পে কিংবা এক একটা গানে এক একভাবে বিশেষণ দিয়ে ভালোবাসাকে বুঝিয়েছে। তো একজনের মধ্যে কি সবগুলো প্রতিফলন পান, নাকি মাঝে মাঝে মনে হয় কল্পনায় কেউ? হয়েছে কি, আমি যখন যে গানটি করি ওই গানের যে প্রেক্ষাপটটা কোন ছায়াছবি থেকে এসেছে বা কোন ছবির বা কোন সিনটা ছিল, আমার ওইটা চোখে ভাসে। তার মধ্যে কি হাজবেন্ডকে বসাই দেন? না, সব ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে নয়, মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওইটাই হয় যে ওই চলচ্চিত্রের ছবি হলে ওই ছবিটা আগে আমি দেখি যে কেমন তাদের অ্যাক্টিংটা ছিল, এইভাবে ওইটা ধারণ করার চেষ্টা করি, ওই মোমেন্টটা। আসলে মানে পুরোপুরি ওই গানটাকে আপনি গানের ভিতরেই ডুবে যান এবং ওই চরিত্রটাকে আপনি অনুভব করেন। খুব সুন্দর। আপনার একটা প্রেমের ভালোবাসার গান শুনতে চাই আমরা। ঠিক আছে, আমি গাইছি বাংলাদেশের একটি ছায়াছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন, কথা গাজী মাজল আনোয়ার, সুর আনোয়ার পারভেজ। আচ্ছা। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। খুব সুন্দর, খুব মিষ্টি গলা আপনার, খুব সুন্দর। গানটা তো খুবই প্রচলিত, খুবই পপুলার একটা সং, পরিচিত একটি গান, এবং আপনার গলার সাথে খুব সুন্দর গেছে, আসলে খুব সুন্দর করে গেছে। বলছিলাম আপনার হচ্ছে গানের কথা, আপনি নজরুল সঙ্গীতে শুরু করেছেন, পড়াশোনা করেছেন, কিন্তু এখন সব ধরনেরই গান গাচ্ছেন। হ্যাঁ, আমি আধুনিকও চর্চা করি এবং আমি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে আমি পল্লীগীতি শিল্পী। আচ্ছা,
ওকে, এখনো কি ছোটবেলায় যেরকম যারা গানটাকে নিয়ে থাকে মানে প্যাশন এবং সবকিছুতে ধরে রাখতে চায়, দেখা যায় সকালবেলা ভোরবেলা একটা রেওয়াজ করার প্রবণতা থাকে, বলা হয় যে খালি গলায় মনে হয় রেওয়াজ করার একটা ব্যাপার থাকে। তো আপনি কি করতেন ছোটবেলায় সেটা? আমার ছোটবেলায় হয়েছে, কিন্তু বর্তমানে এখন আর করা হচ্ছে না, কারণ সব ভোরবেলা আমাকে স্কুলে চলে যেতে হয়। লতিমা, আপনার ক্ষেত্রে কি হয়, ভোরবেলা কি রেওয়াজ করা হয়? আমিও পারি না, কারণ আমার ছোট দুইটা বেবি আছে, ওদের স্কুল থাকে 7টায়, সো আমাকে বাসা থেকে বের হতে হয় 6:30টায়, ঘুম থেকে উঠতে হয় 5টায়, যার জন্য ওই সকালটা আর পাই না। তবে বিকেলে সন্ধ্যায় সময় বের করে তখন বসি। আপনার সাথে কি আপনার ছোট বেবিদেরকেও নিয়ে বসেন? ওরাও কি গান বসি? হ্যাঁ, একসাথে নিয়ে তো বসেন। আমার বড় মেয়েটা গান হারমোনিয়াম বাজিয়ে গাওয়ার চেয়ে গিটার পছন্দ করে, ওকেও গিটার কিনে দিয়েছি, শেখাচ্ছি, খুব ইচ্ছা গিটার বাজিয়ে গান করবে। আপনি নিজেও গিটার বাজাতে? আমি গিটারটা পাই না ওইভাবে, আমি হারমোনিয়াম, তানপুরা এগুলো বাজিয়ে গান করি। খুবই সুন্দর। আধুনিক গানও কি হচ্ছে আপনার? সব ধরনের গান মানে গাওয়া হচ্ছে? বেসিক্যালি সাবজেক্ট নজরুল, কিন্তু সব ধরনের গানই গাওয়া হয়। আর এখন যেহেতু শিল্পী, এখন সবাই সব গানই আসলে গায়, সেটাই। এরকম এখনকার মধ্যে কার গান আপনার খুব ভালো লাগে লতিমা? মানে সঙ্গীত শিল্পী এই জেনারেশনের মধ্যে কি মনে হয়? এই জেনারেশনের মধ্যে এখনকার গানের ভেতরে কার কথা বলবো? অথবা পছন্দের? আগে যেমন আমার ন্যান্সির গান খুব ভালো লাগতো, ইদানিং তো ওইভাবে তো আর গায় না, তো ওর গান আমার। ছোটবেলা থেকে কার গান শুনে সবসময় বড় হয়েছেন, যে মানে আমার একজন আইডল হয় না যে দেশের? যেহেতু আমার সাবজেক্টটা নজরুল, ছোটবেলা থেকেই আমার সাবজেক্ট নজরুল, তো নীলুফার ইয়াসমিন, ওনার কাছে গান শেখার সৌভাগ্য হয়েছিল আমার, তো তখন থেকে ওনার গান আমার খুব পছন্দ ছিল। তারপরে খালিদ হোসেন, সুধীন দাস, সোহরাব হোসেন, প্রত্যেকের কাছেই আমার সুযোগ হয়েছে। এবং এখন তো বর্তমানে ইসরাত যেমন বললো, আমাদের ফাতেমাতুজ জহুরা ম্যাডাম, ওনার সংগঠন যে গ্রহস্বর, সেখানে আমি একজন সদস্য, ও আমি একসাথে সেইখানে গান করি। আপনারা পূর্ব পরিচিত? না, পূর্ব পরিচিত বলতে ওখান থেকে আমাদের পরিচয়, গ্রহস্বরেই আমাদের পরিচয় হয়েছে। আমার মনে হয় কি শিল্পী মানুষরা সবসময় একটু অন্যরকম, মানে হয় না, একটু নরমও হয়, আবার তাদের চিন্তাধারাটা একটু অন্যরকমই হয়। তো যখন সফট হয়, তো আপনার ক্ষেত্রে লতিমা এরকম হয় যে ধরেন মন খুব ভালো তখনও একটু গান গায়, কিংবা মন খুব খারাপ তখনও একটু গান গায়, এরকম কি সবসময় করা হয়? ঠিক ধরেছেন, যখন মন খুব ভালো তখন এক ধরনের গান বের হয়, আবার যখন মন খারাপ তখন আরেক রকম গান বের হয়। গানটা গেলে তারপর মনটা হালকা হয়ে যায়? অবশ্যই মন হালকা হয়। আমি তো অনেক সময় ভেতর থেকে দেখা যায় একটা গান সিচুয়েশন দিয়ে, মানে হয়তো বৃষ্টি হচ্ছে, মানে অটো চলে আসে ওই গানগুলো ভেতর থেকে। যেমন আমি সাবজেক্ট নজরুল, কিন্তু হঠাৎ দেখা যায় রবীন্দ্রসঙ্গীতে একটা খুব ভালো, যে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, এরকম হঠাৎ করে দুই একটা লাইন দেখা যায় চলে আসে অটো। ইশরাত, আপনার কি স্টেজে রেগুলার পারফর্ম করা হয় এখন, তাই না? রেগুলার হয় না, মাঝে মাঝে হয় আর কি। আচ্ছা, এমনিতে তো ছায়ানটের সাথেও যেহেতু আছেন, তো সৃজনশীল সব ধরনের অনুষ্ঠানে তো ছায়ানট সবসময়ই পার্টিসিপেট করে, তো আপনারও নিশ্চয়ই সবসময় করা হয়। হ্যাঁ, আবার নজরুল ইনস্টিটিউটে আছি, ওখানেও ওরাও তো সবসময় করে। হ্যাঁ, ওদের প্রোগ্রামও করে থাকি, আমাদের গ্রহস্বর প্রোগ্রাম করে থাকে, সেখানেও সুযোগ হয়। এছাড়াও বাইরে প্রোগ্রাম করা হয়, টেলিভিশনেও আসা হয়। তো গানের শিক্ষকতা আপনারা দুজনেই যখন করছেন, হ্যাঁ, অনেক হয় না যে প্রথম যে স্টুডেন্টগুলো আসে যারা একদম হাতে খড়ি, তখন এরকম হয়েছে, তো তখন কিভাবে করে ওদেরকে গানের মধ্যে, অনেকেই এরকম হয় যে হয়তো গানে আগ্রহ নাই, মা বাবা বলেছে তাই এসেছে, তখন কিভাবে ওটা হ্যান্ডেল করেন? আনন্দ করে ওকে বোঝার চেষ্টা করি। আমার কাজগুলো সব বাচ্চাদের সাথে, তো বাচ্চাদেরকে বোঝাতে ওদের কোন গানটা ভালো লাগবে, ওর মনটা বুঝে, হয়তো আজকে ওর মুড ভালো নেই, তাহলে আর বেশি সময় আর বাড়াই না, আর যদি ওর মন ভালো থাকে আরও একটু গান করি, ওর মনের মতো তোমার কোনটা ভালো লাগছে, এভাবে করে করেই ওকে ম্যানেজ করা। আপনার যেহেতু বললেন যে ভালোবেসে বিয়ে করেছেন, হ্যাঁ, তো প্রেমের সময় কখনো গান গেয়ে গান শুনিয়েছে? আমার গান দিয়ে আমার প্রেম শুরু। সেই ঘটনাটা বলেন আমাদেরকে। আমি একটি প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে আমি গান করেছিলাম,
সেখান থেকেই আমার হাজব্যান্ডের আমাকে পছন্দ করেছিল। আচ্ছা। সেও খুবই গান ভালোবাসে, গান নিজেও গাইতে পারে, কিন্তু ওভাবে শিল্পী প্রফেশনে আর আসেনি, চর্চা করেনি। আচ্ছা। তো আমাকে গান করতে দেখে তার খুবই ভালো লেগেছে। এরপর থেকেই সে আমার খোঁজ খবর নিয়ে কিভাবে আমাকে পাওয়া যায় সেই টেন্ডেন্সি করে তারপরে তো সম্পর্ক হয়ে গেল। এবং গানের পিছনে তার অনেক অবদান। আচ্ছা। আমার বাবা মার পরেই তার অবদান বেশি। কিভাবে আমি ভালো করতে পারি, কোন গানটা কিভাবে গাইতে পারি, কোন গানটা তোলা উচিত, আচ্ছা। তারপরে কোন মানে অনুষ্ঠানে কোনটা গাইবো, সব কিছুতে সে আমাকে পরামর্শ দিয়ে থাকে এবং আমি তার কাছ থেকেই পরামর্শটা নেই। আবার আমার সঙ্গীত কলেজে পড়া, আমার ইনস্টিটিউট, আমার ছায়ানট, সব ক্ষেত্রেই তার একটি অবদান আছে। মানে সে সব সময় আমাকে উৎসাহ করে এবং সে চায় যেন আমি ভালো একটা অবস্থানে আসি। এটাই আপনাদের ভালোবাসা। হ্যাঁ। বলছেন না ভালোবাসা ছাড়া জীবন কিছু নাই। হ্যাঁ, আপনার জীবনটাই কিন্তু ভালোবাসা বা আপনার গান এবং আপনার পার্টনারের ভালোবাসা, দুইটা মিলে মিশে একাকার। হ্যাঁ, খুব সুন্দর। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক, ভালোবাসার কথা শুনছি, সেটা গানে হোক পার্টনারের কাছে থেকে হোক, দুইটাই কিন্তু দরকার, সব সময় দরকার। আপনাদের কথাগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা এবং আমরা চমৎকার গানে গানে ভালোবাসায় একদম ভরিয়ে তুলেছি আমাদের স্টুডিও। এবং আপনারাও কিন্তু আমাদের সাথে আপনাদের ভালোবাসা দিতে পারেন, সরাসরি সংযুক্ত হয়ে যান স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লতিমা, আপনার কাছে যাব। ভালোবাসার সুন্দর কথা শুনছিলাম আমরা ইশরাতের কাছে থেকে, সব কিছু কিন্তু আমরা জেনে গেলাম কিভাবে ভালোবাসার মানুষের সাথে পরিচয় হলো। আপনারটা বলেন, আপনার কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি ভালোবেসে ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলেন? না, আমারটা অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু সেও একই রকম ইশরাতের মতো আমার গান শুনেছে, গান পছন্দ, তারপরে স্বাভাবিকভাবে প্রস্তাব বাসায় দিয়েছে, তারপরে বাবা মা যেভাবে ডিসিশন নেয় ওইভাবে হয়েছে বিয়ে। তো ও খুবই গান পছন্দ করে, কিন্তু ও গাইতে পারে না। কিন্তু গান খুব ভালো বোঝে এবং গান ওর মুখস্থ থাকে প্রচুর। প্রতিটা গান, অনেক আগের গান হয়তো আমি মনে করতে পারছি না, ও ঠিক মনে করে দেয় যে এই গানটা কার গাওয়া, কোন শিল্পী ছিল, কোন সিচুয়েশনে ছিল, হয়তো কোন মুভির নামটা কি ছিল সেটাও বলে দেয়। গানটা ছোটবেলায় আপনার এমন কখনো হয়নি আপনার গানের কেউ প্রেমে পড়েছে, কিংবা কোনো একটা হয় না যে শিল্পী হয়তো চিনেন না, হ্যাঁ, কিন্তু তার গানেরও আপনি মুগ্ধ, তাকে মানে কোনো নায়ক কিংবা এরকম হয়ই তো, হ্যাঁ, তাকে চিন্তা করেছেন, ভালোবেসেছেন, এরকম কখনো হয়েছে আপনার? ওইভাবে কাউকে হয় নাই, তবে অনেকের গান পছন্দ হতো, ভালো লাগতো। আমার গান শুনেও অনেক সময় ছোটবেলার কথা যেটা বললেন, অনেকেই প্রস্তাব দিত, গানের কারণেই দিত। সেই আনন্দটা এখনো আছে, মাঝে মাঝে মনে পড়ে। আজকে আবার মনে পড়ে গেল আপনার কথায়। এরকম কখনো এসেছে, সামনে এসে বলেছে এবং আপনি অপ্রস্তুত ছিলেন? একটু বলেন না আমাদেরকে। অপ্রস্তুত বলতে স্কুলে এমন ছিল, একদিন স্কুলে যাচ্ছি তো রাস্তায় হাসির কথা, আপনি এমন একটা টপিকস বললেন, তো হাসির কথার ভিতরে তো রাস্তায় রোডে লেখা ছিল, তো আমার ডাক নাম হলো শিলা। আচ্ছা। তো S+S, আগে তো এই ধরনের অনেক হতো, তো রোডের মধ্যে লেখা দেখছি, তো আমি তো সন্দেহ করেছি কে লিখতে পারে, কারণ আমি তো বুঝতেই পারছি। তো কিছু দূর হেঁটে যাওয়ার পর ড্রেস পরে স্কুলে যাচ্ছি, কিছু তো যেতে না যেতেই দেখলাম না রাস্তায় দাঁড়ানো ছিল। এখন গার্লস স্কুলে পড়ে যারা, এটা কিন্তু স্বাভাবিক, ছেলেরা একটা দল দাঁড়ানো থাকে, কিন্তু সে স্পেশালি দাঁড়ানো থাকতো, প্রায় প্রতিদিনই দাঁড়ানো থাকতো। তো কিন্তু পরিচয়টা কিন্তু মূলত গান দিয়েই। আমি স্কুল থেকে ক্লাস 3 থেকেই যখন গান শিখি, বাসায় টিচার এসে আমাকে গান শেখাতো, আমার ওস্তাদ কালীপদ ভৌমিক, তিনি এখন নেই। তো বাসায় টিচার আসতো, কিন্তু স্কুলে যে প্রোগ্রাম হতো সব প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম। তো তখন থেকে জেলা পর্যায়ে কম্পিটিশন করে বিভাগীয় পর্যায়ে আসতাম ঢাকায়। তো মানিকগঞ্জে, আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জে নিশ্চয়ই যেন প্রত্যেকে গানের সংস্কৃতির প্রতি সবারই অনেক দুর্বলতা এবং সংস্কৃতি মনা ওরা। তো এই মানিকগঞ্জের গানের ভেতরে একটা গান আছে, শুনেছেন কিনা? মানিকগঞ্জের বড় মিয়া, আতর মাখা রুমাল নিয়া, গান শুনিতে
নাচ দেখিতে এলো সাজিয়া মানিকগঞ্জের বড় মিয়া। বাহ, এরকম গান। তো মানিকগঞ্জ নিয়ে অনেক গান, অনেক শিল্পী মানিকগঞ্জের আছে, অনেক গুণী গুণী শিল্পী আমাদের মানিকগঞ্জ থেকে। সেখান থেকে আমরা টপিক থেকে সরে গেলাম যে তারপর আপনার S+S S+S, হ্যাঁ, টপিক থেকে সরে গেছি। তো ওইটা দেখার পরে যে আনন্দটা, মানে একটা ভয় কাজ করতো, হ্যাঁ আনন্দটা, আবার একটা ভয় কাজ করতো যে আমার নামটা কেউ বুঝে ফেললো নাকি। আমি তো বুঝেছি, অন্যরা যেন না বুঝে। আরে বেচারাকে আর কখনো আপনি পাত্তাই দিলেন না, মানে কথাই বলা সেটা সম্ভব নাই, সেটা সম্ভব হয়নি। এখনো যোগাযোগ আছে? না, যোগাযোগ নাই, তবে জানি কোথায় আছে, কিভাবে আছে সেটা জানি। হাজবেন্ড দেখছে কিন্তু টিভি, জানি, সেও জানে, সেও জানে। আসলে এটাই সবচেয়ে সুন্দর, ভালোবাসা জিনিসটাই সুন্দর, মানে সেটা হোক না হোক, সম্পর্ক হোক না হোক, বাট জিনিসটা, অনুভূতিটা তো সুন্দর, অনুভূতি মনে করতে তো কোনো সমস্যা নেই। আপনি বললেন হাজবেন্ড দেখছে, ওর সাথে আমি সব বিষয়ে শেয়ার করি, সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত। প্রত্যেকের জীবনে এরকম স্টেজ আসে, আমারও আসছে, তারও আসছে। তো কথা বলতে গেলে আমার মনে হয় আমার ম্যাক্সিমাম বলা হয়ে গেছে, কোনোটা গোপনীয়তা নাই যে এটা এমন হয়েছিল, ও আমাকে প্রস্তাব দিয়েছিল। এটা এই স্বচ্ছতাটাই কিন্তু আসলে সৌন্দর্য, আর যার জন্য কিন্তু আজকে নেক্সাসে আসতে পারলাম। অবশ্যই, কারণ আপনি প্রথমেই বলেছেন আমার 2টা বেবি, তো স্বাভাবিকভাবে এই যে টাইমটা, ওদের পড়ালেখা সবই আমি দেখি। তো ও দেখছে বলে কিন্তু আমি এখানে দেখে আপনি আসতে পেরেছি। অবশ্যই, কি সুন্দর চমৎকার একটা ভালোবাসার মানে কথা বললেন, এবং অনুভূতিটা। একটা গান শুনি ইশরাত, সরি লতিমা আপনার কাছ থেকে। আচ্ছা ইশরাত, আপনিও জয়েন করতে পারেন। চলো একটা গান করি আমরা। ঠিক আছে, তুমি কোনটা গাইবে? শুধু গান গেয়ে পরিচয়, ধরো তুমি ধরো। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়। এই অবুঝ মনে কি যে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দেয়, ও গো জোছনা তুমি বলো না, কেন যে উতলাই হৃদয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়। কি সুন্দর একটা লিরিক, তাই না? আসলে গানের মধ্যে যখন থাকেন, গানের মধ্যে দিয়ে কিন্তু সবচেয়ে বেশি মনের ভাব আমার মনে হয় মানে প্রকাশ করা যায়, তাই না? আসলে গান দিয়ে কখনো এরকম হয়েছে, ইশরাত আপনার কাছে জিজ্ঞেস করি, যে হাজব্যান্ডের সাথে ঝগড়া হচ্ছে, হ্যাঁ, কিংবা কথা বলতে ইচ্ছা করছে না, কিংবা কিছু বলতে চাচ্ছেন, রাগটাও প্রকাশ করতে পারছেন না, গান দিয়ে প্রকাশ করে, তাই কেমন হয়েছে? মানে আমি হয়তো চাচ্ছি যে এই অনুষ্ঠানে আমি এই গানটি করব, সিলেকশন করে ফেলেছি, মাথায় মানে সেট করেছি যে এটাই আমি করব, আর সে বলছে যে না এটা করবে না, তুমি এই গানটা করবে। তখন আমার খুব রাগ করতে লাগে যে কেন আমি বললাম যে এইটা, সে বলবে যে না আমি বলছি এইটা। তখন আমি সত্যিকার অর্থে আমি তারটাই মেনে নিই, সব সময় আমি তারটাই মেনে নিয়ে সে যেটা বলে করতে আমি সেটাই করি। এভাবেও তার সাথে আমার রাগ হয়, কিন্তু তারপর পরে গিয়ে কি রিয়েলাইজ করেন যে ঠিক করেছেন না ভুল করেছেন? হ্যাঁ, আমি বুঝতে পারি যে সে যেটা বলেছিল ওটাই ঠিক ছিল, আর সে বুঝেই বলেছিল। তারপরে সে বলে দেখেছো আমি বলেছিলাম, দেখি এটা ক্রেডিটটাও নেয়। এবং আমি যদি তার কথা না শুনি সে অনেক মন খারাপ করে যে কেন আমার কথা বেশ অভিমানী আপনার হাজবেন্ড। লতিমা, আপনার ক্ষেত্রে কি হয়? আপনি যখন গান সিলেকশন করেন তখন কি হাজবেন্ডের সাথে সেটা ডিসকাস করা হয়? ডিসকাস করা হয়। আমার স্কুলে যেহেতু আমি গানের টিচার, সো মানে প্রোগ্রাম থাকে 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, বাচ্চাদের যেমন গান করাই, সাথে আমাকে তো 2-1টা গান গাইতেই হয়। তখন ডিসকাস করি কোন গানটা এখন গাওয়া যায়। ও বলে দেয় যে এটা গাও,
ম্যাক্সিমাম ওর পছন্দেই গাই। মাঝে মাঝে আমাদের যে কেয়ার স্কুলের যে আমার সহকর্মী আছে, সেই ড্রয়িংয়ের স্যার, উনিও মাঝে মাঝে আমাকে সিলেক্ট করে দেয়, ওনার পছন্দের গানও আমি গাই, ওনার সিলেকশনগুলোও ভালো। তো আমার হাজবেন্ডের পছন্দেই বেশি গাওয়া হয়, বেশি ওর পছন্দেই গান করি। আমার কাছেও ভালো লাগে সিলেকশন মূল্যায়ন করেন, আপনাকেও সে মূল্যায়ন করে, আপনিও তাকে মূল্যায়ন করেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর একটা কথা সেটা হচ্ছে আমাদের এখন যেরকম অনেক গানের পুরানো গানগুলোকে আবার একটু রিমেক করা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের মানে কেমন লাগে? আমার কাছে যেরকম ভালোই লাগে, যে কারণ অনেক পুরনো গান তো হারিয়ে যাচ্ছে, হ্যাঁ, আবার ওই সৃজনশীল ভাবে তখন একভাবে গাওয়া হয়েছে, বাট এখনকার জেনারেশনের জন্য আবার নতুন করে যে রিমেক করা হয়, বাট সেখানে আবার মতভেদও আছে। আপনার কেমন লাগে লতিমা, আপনি আপনার ওপিনিয়নটা? কিছু কিছু গান আপনার সাথে আমি একমত, ভালো লাগে শুনতে, কিন্তু আবার কিছু গান কখনোই ভালো লাগে না। মানে নজরুলকে নিয়ে যদি আমি, যেমন নজরুলের মানুষ, নজরুলের শিল্পী, যার জন্য নজরুলের গানকে যদি রিমিক্স করা হয় সেটা আমার কখনোই ভালো লাগে না। কিন্তু কিছু গান অনেক আগের গান, সেটাকে আবার রিমিক্স করে যখন গাওয়া হয় ভালো লাগে, শুনতে ভালো লাগে। ক্লাসিক্যাল গানগুলোকে একটু কম নার্চার করলেই আপনার কাছে মনে হয় যে বেটার? হ্যাঁ, বেটার। ক্লাসিক্যাল তো আবার একটা ধরন হয়ে গেল, ক্লাসিক্যালে তো স্বাধীনতা, ক্লাসিক্যালের স্বাধীনতা বলতে ওটা তো রাগ প্রধান গান, যেটা সেটা হলো বেসিক সুর ঠিক রেখে আমি আমার মতো করতে পারবো, সেই স্বাধীনতা দেয়া আছে। কিন্তু নজরুলে তো সেই স্বাধীনতা দেয়া নাই, রবীন্দ্রতে সেই স্বাধীনতা দেয়া নাই, ওদের বেসিক সুরে রেখেই গাইতে হবে, মন মতো সুর চেঞ্জ করে গাওয়ার কোনো সুযোগ নাই আমাদের কারোই। তো এটাকে যখন রিমেক করা হয়, এটা আমার পছন্দ হয় না। না না, আসলে আমি এই ওপিনিয়নটাও আসলে খুব ইম্পর্টেন্ট সঙ্গীত শিল্পী হিসেবে। ইশরাত, আপনার কাছে কি মনে হয় এই ক্ষেত্রে? আমার ক্ষেত্রেও একই। আমার কিছু কিছু গান আজকাল দেখছি চেঞ্জ এসেছে, ভালোই লাগছে শুনতে, খারাপ লাগছে না। কিন্তু ও যেটা বললো নজরুলের গান, হ্যাঁ, নজরুলের যে আদি সুর, আদি যে রেকর্ডটা, আমরা ওটাই চর্চা করছি নজরুল ইনস্টিটিউটে, তো ওইটাকে যেহেতু ধারণ করি ওটাই শুনতে ভালো লাগে। কিন্তু যখন দেখি যে ওটা চেঞ্জ, ওটা মেনে নিতে পারি না। এই তো আসলে আমাদের আড্ডাতে আমাদের পছন্দের আপুরা জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি নাজিয়া আপু এসেছেন, সোনিয়া আপু, শানু আপু, রুমা আপু, অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপু আমাদের সাথে জয়েন করার জন্য আপনাদের সবাইকে জুমে। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, ফিরে আমরা আপনাদের সাথে কথা বলছি। দর্শক, আমাদের আপুরা কিন্তু অলরেডি জয়েন করছেন, আপনারাও সরাসরি সংযুক্ত হয়ে যান স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এখনই ফিরছি, সাথে থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা আজকে আড্ডা দিচ্ছি ভালোবাসা ছাড়া জীবনে আর কি আছে, এরকম একটা সুন্দর, সহজ এবং আমি বলবো যে জীবনের একটা অঙ্গাঙ্গী বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি। এবং আমাদের জুমে আপুরাও জয়েন করেছেন, স্টুডিওতে দুজন চমৎকার সঙ্গীত শিল্পী আছেন, আপনারাও সরাসরি সংযুক্ত হয়ে যান জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমি একটু জুমে চলে যাব, নাজিয়া আপুর কাছে যাব। নাজিয়া আপু একটু আনমিউট করবেন। আমাদের সাথে দুজন সঙ্গীত শিল্পী আছেন এবং আজকে একটা চমৎকার টপিক নিয়ে কথা বলছি, ভালোবাসা ছাড়া আর কি আছে জীবনে। বলেন, আপনার জীবনে ভালোবাসাটা কতখানি, সবার জীবনে ইম্পর্টেন্ট, বাট ভালোবাসাকে আপনি কতখানি ইম্পর্টেন্স দেন লাইফে? নাজিয়া আপু, আপনার কাছে আমি এটা জানতে চাই। গুড মর্নিং সম্প্রীতি, আর স্টুডিওর আপুদের, সঙ্গীত শিল্পী আপুদের তো গান বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর ওনাদের গানের উপস্থাপন। ভীষণ ভালো লাগছিল। আর বৃষ্টির দিনে, আমার এখানেও প্রচন্ড বৃষ্টি, এই কয়েকদিন ধরে খুব বৃষ্টি পড়ছে, কাল পরশু মানে অনেকদিন বৃষ্টি পড়বে। যাই হোক, ভালোবাসাটা খুব একটা আপেক্ষিক বলবো না, গুরুত্বপূর্ণ একটা লাইফের। কিন্তু এটা যে শুধুমাত্র সঙ্গীর সাথে, জীবন সঙ্গীর সাথে, সেটা কিন্তু না। এটা অনেক প্রসারিত। এই যে ভালোবাসা, নেক্সাসের সাথে আমার একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। তারপরে আমার ছোটবেলার বন্ধু বান্ধব, আমার ক্লাসমেট, এখন দেখি যে যত পেছনের দিকে তাকাই, সেই নিঃস্বার্থ ভালোবাসাটা আস্তে আস্তে যত আমরা জীবনে সামনের দিকে আগাতে থাকি, এটা মনে হয় একটু সংকুচিত হতে থাকে, না? নিঃস্বার্থ ভালোবাসার ব্যাপ্তিটা অনেক কমে যেতে থাকে। আর বাবা মায়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা,
সে তার সাথে তো আর পৃথিবীর কোনো ভালোবাসার তুলনা হয় না। তবে জীবনের এমন কিছু বন্ধু বা এমন কিছু এমন কজন মানুষের প্রয়োজন আমি মনে করি, আম, যারা আমাকে বুঝে বা আপনাকে যার সাথে চলে না কেন, আপনাকে সত্যি ভালোবাসা না দিলেও ঠিক মতো আপনাকে মানে আপনার চিন্তাটাকে জাস্টিফাই করবে তার ভালোবাসা দিয়ে। সব সময় তো আমাদের চিন্তা ঠিক হয় না, যে অন্যের মনোপুত হয় না। ভালোবাসা তো অর্জন করতে গেলে তার মনের মতো কিন্তু অবশ্যই। আমার চিন্তাকে রাখতে হয়, তাই না, উপস্থাপন করতে হয়, সেটা কিন্তু হয় না। কিন্তু জীবনে চলার সময় এমন কিছু দেখবেন আপনার মানুষ পাশে থাকে, যারা আপনাকে আপনার মন্দ বা মন্দ বলবো না, তার যেটা পছন্দ হচ্ছে না সেটাই কিন্তু তার কাছে মন্দ, মানে তার মন মতো যেটা হচ্ছে না, সেই ভালোবাসা, সেই মানুষগুলো যখন আপনাকে ভালোবাসবে, কথা বলবে, তখনই আপনি কিন্তু বুঝে যাবেন যে হ্যাঁ, এই ভালোবাসাটা আমি পাচ্ছি এই মানুষটার কাছ থেকে, সেটা অনেক জেনুইন। এটা না বুঝতেও জীবনে একটু সময় লেগে যায়। অত তো আর মানুষ এই এত ভেবেচিন্তে তো আর চলে না জীবনে। কিন্তু তারপরেও আমার মনে হয় ভালোবাসাটাকে একটু মূল্যায়ন করা উচিত আমাদের। এই যে শিক্ষক, আপনি এই যে যারা বাফা ছায়ানটের সাথে জড়িত ছিলেন, ওনাদের গান শুনে আমার সেই, বলেন টিচার তো দুইজনই ওনারা গানের, আমার সেই গানের ছায়ানটের পরীক্ষার দিনগুলোর কথা মনে পড়ছে। আমি তান মুখস্থ করতে করতে যেতাম, হ্যাঁ, আমার মায়ের সাথে। মা বলতো ঠিক মতো তো প্র্যাকটিস করলি না, পাশ করবি? তো আমি বলতাম যে হ্যাঁ, মনে হয় পাশ করব। তো এরকম সঞ্জিত আপা, আমাদের ফুল মোহাম্মদ স্যার ছিলেন আমাদের ক্লাসিক্যাল মিউজিকের, আমার সেই একদম সেই দিনের কথা মনে পড়ছিল। বৃষ্টির দিনে আমি, আমার মা আমাকে নিয়ে যেতেন, আর সেই পরীক্ষার দিনগুলো আমার মনে হতো, ইস, দুইটা অঙ্ক এর চেয়ে অনেক সোজা ছিল। এই যে পরীক্ষা, অনেক আমার কাছে অনেক স্ট্রেস মনে হতো। তো কিন্তু সঞ্জিত আপা, তারপর ওয়াহিদুল হক স্যার, ওনারা আমি অনেক ছোট ছিলাম তখন, খুব অল্প বয়সে আমার ছায়ানট শুরু। ওনারা আমার গান শুনে সঞ্জিতা আপা একবার বলেছিলেন, তোমার কণ্ঠস্বর অনেক অন্যরকম, অনেক আমার ওনার শব্দটা একদম মনে নাই, যেটাকে ইউনিক বলা হয়। আমি ওই খুশিতেই বাকবাকুম, যার গান হোক না হোক, আমি ওই খুশিতেই বাকবাকুম যে সঞ্জিতা আপা আমাকে কথা বলেছিলেন। তো আমার অনেক স্মৃতি মনে হচ্ছে, তারাও কিন্তু আমার ভালোবাসার মানুষ। অবশ্যই। জীবনে অনেক অনেক মানুষের সাথে আমার ওঠা বসা হয়েছে। আমি গতকালই বলছিলাম, দেশ বিদেশ অনেক জাতির মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, এবং তারা যখন আমাকে মনে করে একটা টেক্সট পাঠায়, সেটা আমার কাছে অনেক বড় ভালোবাসার একটা উপহার হয়ে যায়। খুব সুন্দর নাজিয়া আপু, আসলে খুব সুন্দর করে বললেন, এবং আপনি আসলে জীবনটাকে অনেক সুন্দর করে বুঝেন, নিজেকে চিনেন, নিজেকে চিনতেও সময় লাগে, তাই না? উনি নিজেকে আসলে চিনে, এবং প্রত্যেকটা কথার ওনার একটা অর্থবহুল ব্যাখ্যা আছে। এটাই সবচেয়ে ভালো লাগে। খুব ভালো লাগলো নাজিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। শানু আপুর কাছে যাব, শানু আক্তার আপু। নাজিয়া আপুর কথা ধরেই আমি আবার বলবো যে ভালোবাসা যেরকম দেয়ার একটা আনন্দ আছে, আবার মূল্যায়ন পাওয়ারও একটা আনন্দ আছে। দুইটার মধ্যে যদি দাঁড়িপাল্লায় দেয়া হয়, কোনটা বেশি আপনার কাছে ভালো লাগবে? দিতে বেশি ভালো লাগে, নাকি আপনার ভালোবাসাটা মূল্যায়ন হচ্ছে, কোনটা শানু আপু? আসসালামু আলাইকুম, আপু জি, কেমন আছেন? এই তো ভালো আছি। আপু অনেক সুন্দর লাগছে আপনাকে, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আর আমার কাছে দুইটাই অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই। আর আমি বলি, আমার যারা গুরুজন আছে, যখন আমার মানে আড়ালে অথবা সামনে যখন বলে যে অনেক ভালো, একজনের কাছে আরেকজনের কাছে প্রশংসা করে, তখন মানে আমার এত ভালো লাগে যে আসলে মনে হয় আমি ভালো কাজ করতে পারছি, বা এইভাবে মানে ওনাদের মন জয় হয়তো করতে পারছি, বা আমার ব্যবহারে হয়তো ওরা খুশি। এই জিনিসটা আমার ভালো লাগে। আর ছোট বলেন বড় বলেন, সবাইকে, মানুষ তো সবার ঊর্ধ্বে, মানুষকে অনেক বেশি আমি ভালোবাসি, অনেক বেশি, মানে সোজা কথা, যাকে ভালোবাসি তার সাথে আমি চলতে অবশ্য অনেক বেশি পছন্দ করি, যারে ভালোবাসি না তার সাথে আমি চলতেও পছন্দ করি না, কারণ ধোকা জিনিসটা আমার একদম আসে না, ধোকা জিনিসটা পছন্দ করি না। আমি ভালোবাসলে তারে মন থেকে ভালোবাসলেই তার একসেপ্ট করবো, আর নাইলে করবো না, এরকম।
তার সাথে যে দেখাবো যে হ্যাঁ উপরে উপরে ভালোবাসি, এই জিনিসটা আমার হয় না, আসলে পারি না আমি এটা, বুঝছেন। আর যখন মানে গুরুজন বলেন, সবাই বলেন, যখন বলে যে শানু অনেক ভালো, পিছনেও বলে আবার সামনেও বলে, বা ধরেন অনেক একজন একটা ধরেন আমার সাথে একটু বিহেভ খারাপ করতেছে, আরেকজন বলতেছে খবরদার ওর সাথে কিন্তু বিহেভ খারাপ করবি না, কারণ তাহলে কিন্তু তোদের সাথে আমি চলবো না, ঠিক আছে। ও কিন্তু খুব ভালো মানুষ, ঠিক আছে। মানে এই জিনিসটা আমার অনেক বড় পাওয়া, আর আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, তাদেরকে অনেক বেশি ভালোবাসি। আর মোট কথা সবারই ভালোবাসি, সোজা কথা, মানুষ তো সবার ঊর্ধ্বে আল্লাহ বানাইছে, এজন্য মানুষ আমার খুব প্রিয়, আমার খুব পছন্দের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনি খুবই সুন্দর মনের মানুষ, সহজ সরল ভাবে দেখেন, সহজ সরল ভাবে কি সুন্দর করে বলে দিলেন, খুবই ভালো লাগলো শানু আপু, থ্যাংক ইউ সো মাচ। ইশরাত আপনার কাছে যাব, এত সুন্দর করে আসলে সবার জীবনে ভালোবাসা গুরুত্বপূর্ণ, কেউ একভাবে নিজেকে নিজেকে মূল্যায়ন করে এবং কতখানি পাচ্ছে কতখানি দিচ্ছে সেটা ফিল করাও কিন্তু একটা ব্যাপার আছে। অনেকে ভালোবেসেই যায় কিন্তু কি পাচ্ছি বিনিময় পাচ্ছি না সেটাও কিন্তু বুঝতে পারে না, সেটা বুঝতে বুঝতেও অনেক সময় লেগে যায়। তো আপনার ক্ষেত্রে কিরকম, সেই হিসেবে একটা গানও আমরা শুনবো ইশরাত আপনার কাছে। আচ্ছা, আমি সরাসরি গানেই চলে যাই। আচ্ছা ঠিক আছে, গান দিয়ে আপনি সেটা প্রকাশ করবেন। আমি ছায়াছবিরই আরেকটি গান করছি, ওপার বাংলার। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরিল চলয়ে বাতাস করিত খেলা, সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, এলো চলয়ে বাতাস করিত খেলা, ব্যাকুল কত না বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ঝরে, ও গো না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। খুব সুন্দর, আপনার গানে শুনে তো প্রেমে পড়তেই হবে। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। দর্শক, সুন্দর সুন্দর গান শুনছি, আপনারাও জয়েন করে ফেলেন, টিভিতে আছেন সংযুক্ত হয়ে যান জুমেও। আমরা একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা এবং আমরা আড্ডা দিচ্ছি আমাদের ভালোবাসার সাথে জীবনের যে অঙ্গাঙ্গী সম্পর্ক সেগুলো নিয়ে আমরা খুব সুন্দর আড্ডা দিচ্ছিলাম। লতিমা, আমরা জানি যে হ্যাঁ, ভালোবাসা কিন্তু একদম সৃষ্টির শুরু থেকেই ছিল, আদম হাওয়ার মধ্যেও কিন্তু ভালোবাসা ছিল, ভালোবাসা ছাড়া জীবন চলে না। হ্যাঁ, ভালোবাসার ধরন আমরা মাঝে মাঝে মনে করি যে একটু চেঞ্জ হয়ে গেছে যুগের সাথে সাথে। আগে যে কোনো জিনিসে যতখানি অনেক স্থায়ী ছিল কিংবা একটা সময় পেশেন্স ছিল, এখন আমি বলবো যে এটা একটু ধৈর্য পেশেন্সটা কমে গেছে, কিন্তু ভালোবাসা কিন্তু কমেনি। ভালোবাসা কমলে কিন্তু আমরা আসলে জীবন চলবে না, বিয়েও হবে না, হ্যাঁ, ভালোবাসার পূর্ণতাও কিন্তু হবে না। তো ভালোবাসা থাকবেই, হয়তো ধরন ব্যাখ্যা কারো কারো কাছে সংজ্ঞা হয়তো পরিবর্তন হচ্ছে। আপনার হাজবেন্ডের সাথে আপনার যে সম্পর্কটা, হ্যাঁ, সেটা কিভাবে আরো গভীর তো হয়েছে নিশ্চয়ই, এবং ভালোবাসাটা কি তখন ফিল করেন যে আগের থেকে এখন ভালোবাসাটা আরো বেড়েছে কিংবা সাইডটা চেঞ্জ হয়েছে, হয় না যে পথটা একটু অন্যদিকে গেছে, আরো গভীর হয়েছে, ম্যাচুরিটি হয়েছে, এখন বন্ধুত্ব হয়েছে? তো এই ধরনের জিনিসগুলো কিভাবে ফিল করেন কিংবা কথা বলেন হাজবেন্ডের সাথে?
এটা গান আপনার দিয়েই করেন? না, ঠিক, আপনার কথাটা একদম ঠিক যে চেঞ্জ হয়েছে। আগের ভালোবাসা একরকম, সময়ের সাথে সাথে ভালোবাসার ভাবনাটা চেঞ্জ হয়েছে। আগে ভাবতাম ও কত সুন্দর, কি ড্রেস আপ গেট আপ। এখন যেমন ওর শারীরিক সুস্থতা নিয়ে ভাবি ও যেন, আমি যতদিন থাকি ও যেন অতদিন থাকে, আমার আগে যেন ও চলে না যায়। ভালোবাসার এখন আরো গভীরতা বেড়েছে, এখন ভাবনা বেড়েছে অন্যরকম ভাবে, যে কখনোই যেন এমন দিন না আসে আমি চলে গেলাম ও থেকে গেল, এমন যেন না হয়। আমি যেন আগে চলে যাই, ও যেন থাকে, এরকম হয়ে গেছে এখন ভালোবাসা। তো ওই ভালোবাসার উপরে ভিত্তি করে আমি এখন গানে গানে একটা পরিবেশন করছি। এই গানটা আমার হাজব্যান্ডকে উৎসর্গ করলাম আমি, নজরুলের একটা গান, ও নিশ্চয়ই শুনবে। মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম। তমাল তরু চাপালতার মতো জড়িয়ে কত জনম হলো গত, তমাল তরু চাপালতার মতো জড়িয়ে কত জনম হলো গত, সেই বাঁধনে চিহ্ন আজও জাগে হিয়ার থরে থরে, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম। খুব সুন্দর, খুব সুন্দর অতিমা, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর। যুগলবন্দি আসলে বিয়েটা তো উপর থেকে নির্ধারিত, যুগল তো ওখান থেকেই বন্দি হয়ে এসেছি, এখনো আছি, এভাবেই যেন সময়টা কাটে ইনশাআল্লাহ। আমাদের জুমের আপুরা আছে, আমি একটু রুমা আপুর কাছে যাব। রুমা আপু একটু আনমিউট করবেন। সুন্দর ভালোবাসার কথা শুনছিলাম, আপনার জীবনের ভালোবাসা নিয়ে একটু বলবেন আমাদেরকে রুমা আপু। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসসালাম। আপু তোমাকে আজকে একদম ডলের মতো লাগতেছে। থ্যাংক ইউ। ভালোবাসার গভীরতা আসলে অনেক বেশি, এটা তো ইকুতে বলে প্রকাশ করা যাবে না। এক এক সময়কার ভালোবাসা এক এক রকম। এই যে ভালোবাসা আমার বিয়ের আগে একরকম ছিল, বাবা মার প্রতি ভালোবাসা, বিয়ের পরে স্বামী, তারপরে সন্তান, তারপরে বন্ধু বান্ধব, সবার মানে এক একজনের ভালোবাসা এক এক রকম। কিন্তু আমার মনে হয় কি একটা বাচ্চা হওয়ার পরে ভালোবাসা চেঞ্জ হয়ে যায়, তখন মানে স্বামীর যে মনে হয় বাচ্চার দিকেই বেশি ভালোবাসাটা চলে আসে। মানে হইলো বলে যে আমার মেয়ের কি ভালো হইলো কি খারাপ হইলো সেটাতে মানে সব দিকেই মানে একটা থাকে যে আমি কোনটাকে বেশি ভালোবাসি। দেখা যায় যে বাচ্চা হওয়ার পর আসলে ভালো, আমার হাজবেন্ডও যেরকম মানে আমার মেয়ের প্রতি বেশি ভালোবাসা, আগে যেরকম আমাকেই শুধু ভালোবাসতো, এখন তো বাচ্চার দিকে চলে গেছে। আসলে অনেক অনেক সুন্দর। আসলে রুমা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু নার্গিস আপুর কাছে যাব। নার্গিস আপু, আপনার ক্ষেত্রে বলেন, কি ভালোবাসা বাচ্চা হওয়ার পর কি হাজবেন্ডের প্রতি কমে যায়? কি বলবেন? জি না, আরো বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। হ্যাঁ, কারণ অসম্ভব রকম। আগে তো ধরেন ম্যারেজ আমার, এখন ও আগে থেকে বিয়ের আগে থেকে চিন্তা করে রাখছি যে আমার বইয়ের নাম যদি ফারহানা হয়
হ্যাঁ এই ধরনের। কিন্তু যখন আমার সাথে যখন প্রস্তাব আসছে, যখন ও সত্যি সত্যি ফারহানা নামের আমাকে তখন তো মানে আমাকে ভালোভাবে দেখেও নাই, একটু তো দেখছে, তারপরেও তো খুব খুশি যে আল্লাহ আল্লাহ মিলাই দিছে, ফারহানা নাম আমি পছন্দ করছিলাম। তারপরে যখন আমি আসলাম ওর ঘরে, তারপরে তো আমার ছেলে আসলো, আলহামদুলিল্লাহ। তারপরে তো জানেন এখনো চলতেছি, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত। আজকে আমার জ্বর জ্বর লাগতেছে, তারপরেও ওই যে আমার টেক কেয়ার করা, আমার পাশে শোয়া, বিকালবেলা একটু শুয়ে উঠলাম, যে মানে কি বলবো, যে এগুলো হচ্ছে ছোট ছোট বিষয়গুলো। এখন আমাদের যত বয়স হচ্ছে, যতই আমাদের ছেলে মেয়ে বড় হচ্ছে, যত আমাদের বয়স হচ্ছে, আমরা যতই তখন কিন্তু আমাদের ভালোবাসাটার মাধুর্যটা অন্যরকম একটা ফিল চলে আসে। এখানে টেক কেয়ারের বিষয়টা এত বেশি ভাবে জড়িত, আর এটা বলে বোঝানো আর কিছু নাই। এই ভালোবাসা মধ্যে জানি না, সবাই দোয়া চাই সবার কাছে যেন শেষ মুহূর্তে আমি যেন শুতে পারি। অবশ্যই নার্গিস আপু, মাশাআল্লাহ। এবং আসলেই যে ভালোবাসার মানুষের কাছে থেকে যখন এতখানি সুন্দর ভালোবাসা পাওয়া যায়, যে মন খুলে বলা যায় যে অসম্ভব ভালোবাসা, এর থেকে সুখ, এর থেকে সুখী আসলে এটাই আসলে জীবনের সবচেয়ে পূর্ণতা, এতখানি ভালোবাসা এবং লাভ কেয়ারটা পাওয়া। মাশাআল্লাহ নার্গিস আপু, আপনি যেন এমনই সুন্দরভাবে থাকে আপনার এই ভালোবাসাটা, খুবই ভালো লাগলো। একটু সোনিয়া আক্তার আপুর কাছে যাব। সোনিয়া আক্তার আপু গালে হাত দিয়ে বসে আছে, আপনার ভালোবাসার কথা বলেন একটু আমাদেরকে। শুভ সন্ধ্যা সবাইকে। ভালোবাসা, আজকের টপিকটা অনেক সুন্দর। অ্যাকচুয়ালি ভালোবাসা ছাড়া কিছুই নাই। আপনি মানে এই যে আমাদের নিক্সাসের বন্ধুদের প্রতি এই যে একটা ভালোবাসা, সন্ধ্যার সময় এই ভালোবাসার টানে এখানে চলে আসি, সবাই মুখটা দেখি, এটা তো একরকমের ভালোবাসা। আর ফ্যামিলি মানে হাজবেন্ডের ভালোবাসা অন্যরকম। আমার মনে হয় যে হাজবেন্ড যখন বয়ফ্রেন্ড থাকে তখন একরকম ভালোবাসা, আর বয়ফ্রেন্ড যখন হাজবেন্ড হয়ে যায় তখন তার ভালোবাসা অন্যরকম ভালোবাসা, সে তখন আরো বেশি কেয়ারিং হয়ে যায়। এই রুমা বললো না যে সন্তানের প্রতি ভালোবাসা ডাইভার্ট হয়ে যায়, অ্যাকচুয়ালি সেটাই আমার কাছে তাই মনে হয়। সেদিন আমার হাজবেন্ড ফোন দিয়েছে, আমার ছেলে ফোন নিয়ে যায়, আমি ওর সাথে মনে হয় 2 সেকেন্ডও কথা বলতে পারি না। আমি আমার হাজবেন্ডে বলতেছিলাম, তুমি তো আমার সাথে কথাই বলো না, তুমি তো সব কথা ওর সাথেই বলো। আমার মনে হয় যে আমার কাজিন ছিল আমার সামনে, বলছে এখন ভালোবাসা ভাগ হয়ে গেল রে, এখন তো আমার হাজবেন্ডের সাথে কথাই বলতে পারি না। আমার সাবিত ফোন নিয়ে আর আব্বুর সাথে কথা বলবে, আমাকে কথা বলতে দেয় না। কিন্তু কথা যদি কমও বলি, তারপর যে তার একটা ভালোবাসা, তার যে কেয়ারিং, তারপরে যে অসুস্থ হলে তার সেবা করা, এগুলোই তো আমার কাছে ভালোবাসা। মানে কি চলে যাওয়ার সময় পিছন থেকে একবার ফিরে তাকানোর নামই ভালোবাসা। অবশ্যই সেটাই আসলে ভালোবাসাটা। এটা আসলে ভালোবাসা ভাগ হয়ে যায় না, আমি বলবো ভালোবাসাটা এমনই যে ভালোবাসা শাখা প্রশাখা গজায় যায়, তাই না? যে বউয়ের প্রতি তো ভালোবাসা আছে, বাচ্চাদের ভালোবাসাটা শাখা প্রশাখা গজায় আরও বেশি বাড়ে, মানে ভালোবাসা বাড়তে থাকে, ভাগাভাগি হয়ে যায় না। এটা আসলে আমরা বলি কথার চলে, বাট দেখেন আপনার বাচ্চাকে আপনার হাজব্যান্ড সবচেয়ে ভালোবাসছে, এটাতেই কিন্তু আপনার পূর্ণতা। যদি ভালো না বাসতো সেটা কিন্তু আপনার জীবনে সবচেয়ে বড় অশান্তি হতো। তো এটাই মানে এই সুন্দরভাবে পরিবারটাই আপনাদের এরকমই থাকুক, খুব সুন্দর লাগছে। ইশরাত, আপনার একটা গান শুনি আমরা। হ্যাঁ হ্যাঁ চলেন একটা ছোট্ট করে গান শুনে আমরা আবার বিরতিতে যাব। আমি বলেছি যে আমি পল্লীগীতি শিল্পী, আচ্ছা, এবং আমি বলেছি যে আমি নজরুলের উপর পড়াশোনা করেছি। তো আমি কবির প্রতি ভালোবাসা রেখে কবিকে ভালোবেসে তার একটি গান করছি, পল্লী অঙ্গের। নদী নাম সইয়ঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, পাখি সে নহে নাচে কাহালো আখি, আমি যাহব না আর অঞ্জনাতে, জলে নিতে সখী হিলো, আখি কিছু রাখিবে না বাকি সই, আখি কিছু রাখিবে না বাকি। সেদিন তুলতে গেলাম দুপুর বেলা, কলমি শাক ঢোলা ঢোলা সই, ফুটে আছে ঝিলে গহীন জলে, আমার মনে পহরিল মনে, ঢলো ঢলো তার কাজল আখি, ব্যথায় ভরে
কেহের তালাশই ব্যথায় ভরে উঠল কেহের তালা নদী নাম সইয়ঞ্জনা নাচে তীরে খঞ্জনা পাখি সে নয় নাচে কাহালো আখি আমি যাহাব না আর অঞ্জনাতে জলে নিতে সখিল আখি কিছু রাখিবে না বাকি শুই আখি কিছু রাখিবে না বাকি। খুব সুন্দর, খুব সুন্দর। দর্শক, সুন্দর গান চলছে, আড্ডা চলছে, সাথেই থাকুন। বিরতি নিয়ে এখনই ফিরছি। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। দুজন গানের পাখি আছে আমার সাথে, গান শুনছিলাম এবং জুমের আপুরাও জয়েন করেছেন। জুমেই চলে যায় একটু হাসিনা আপু, হাসিনা আপুর সাথে কথা বলবো। হাসিনা আপু, ভালোবাসার কথা হচ্ছে, কেমন লাগে আপনার ভালোবাসার মানুষ নিয়ে কিছু বলবেন? ভালোবাসা কিভাবে হলো এবং সবচেয়ে বড় কথা কিভাবে করে আপনি ভালোবাসার রিটার্ন পান, লাইফে কতখানি মূল্যায়ন করেন, মূল্যায়ন পান, সেটা বলবেন হাসিনা আপু। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। এটা না আসলে হচ্ছে কি, ভালোবাসাটা তো এক এক জায়গায় এক এক রকম, এক একটা মানুষের সাথে এক এক রকম। ওইটার মধ্যে আমি মনে করি যে সবার আগে শ্রদ্ধাবোধটা থাকতে হবে। আমি যে তোমাকে হচ্ছে একদম মন থেকে অন্তর থেকে ভালোবাসলাম খাঁটি ভাবে, কোনো ওইখানে কোনো খাদ নাই, বুঝছো? ওই শ্রদ্ধাবোধটুকু যদি তোমার ভিতরে থাকে যে এই মানুষটা আমাকে আসলে কতটুকু ভালোবাসে, বা তার টেক কেয়ারটা কতটুকু, কিংবা তার কাজের প্রতি কতটা কেয়ার আছে, তার শ্রদ্ধাবোধ আছে, খেয়ালটা আছে, যত্নটা আছে, ওগুলো হচ্ছে না দুই দিক থেকেই থাকতে হয়, শুধু একদিক থেকে থাকলে চলবে না। সেটা শুধু আমার মনে হয় শুধু বাবা মার বেলা এই পৃথিবীতে একমাত্র মনে করো যে ওইখানে কোনো দিক থাকে না, একদম নির্ঘাত, বুঝছো? যে এটা হবে, এটা পাবো, এটা করবেই। তো এই যে ভালোবাসাটা না, এটার মতো আসলে পৃথিবীতে মনে হয় না কেউ ওরকম করে ভালোবাসে। আর হচ্ছে আরেকটা বিষয় রুমা বলে গেছে যে এই বিষয়টা, এটা মনে করে 100% সত্যি কথা, বুঝছো? বিয়ের পর বউটা থাকে সবচেয়ে আদরের আপনের, কিন্তু তারপরে যখন বাচ্চাগুলো হয় না, তখন হচ্ছে আমার মনে হয় বাচ্চাগুলোর প্রতি বাবারও মারও, শুধু বাবার না, কিংবা শুধু মারও না, আমি বলবো। যেমন আমারও ওর প্রতি যে টানটা, ওইটা হলো আরেকটা আপাও যে বললো যে এখন হচ্ছে আমার শ্রদ্ধাটা ওইটা, যে সময় হয়ে গেছে, সে টেক কেয়ারটা কেমন, ও যেন আমি যতদিন বেঁচে থাকি ও যেন ততদিন বেঁচে থাকে, আমার বাচ্চাদের জন্য দেখার মতো কেউ না থাকে, এই চিন্তাটা কিন্তু সবসময় মাথায় কাজ করে যে আমরা অবশ্যই যেন দুইজন ওরা যতদিন লেখাপড়া শেষ না হয়, আমরা যেন মানে বাবা মার মতো না, যে যত আপনই হোক, তুমি একটা জিনিস খেয়াল করবা, বাবার বাড়ি মানে দাদার বাড়ি বলো, নানির বাড়ি বলো, কিংবা যে কোনো আত্মীয় স্বজন, ওই বাচ্চাটার না বাবা মা যতদিন জীবিত থাকে, ভালো থাকে, ওই ভালোবাসাটা যতটুকু থাকে না, ওই ফ্যামিলির বাবা মা থাকে না, বাচ্চাগুলোর দাদির বাড়ি বলো, নানির বাড়ি বলো, কেউ আর ওইভাবে দেখে না। ওই ভালোবাসা আসলে ওটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না, সত্যি কথা হাসিনা আপু। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। খুকু আপু, খুকু আপু একটু সংক্ষেপে আমাদেরকে একটু বলবেন আপনার কথা। জি, আসসালামু আপু, শুভ সন্ধ্যা, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। জি বলেন আপু। আপু, ভালোবাসা ছাড়া আসলে জীবনে আসলে আর কিছুই নাই। স্বামী বন্ধুত্বটাকে সবচেয়ে বেশি প্রেফার দেয়, বন্ধুত্বটাই আসলে আসল ভালোবাসা। আমার লাইফ পার্টনার আমার বন্ধুই ছিল, এবং আমিও সবসময় মনে মনে খুঁজতাম যে আমার স্বামীর সাথে যেন আমার রিলেশনটা বন্ধুর মতো হয়। তো আল্লাহ সেটাই আমাকে জুটাই দিচ্ছে। সবচেয়ে বড় কথা, ওর সাথে আমি ফার্স্ট ফ্রেন্ড, তারপরে আমি ওর ওয়াইফ, তারপরে তার বাচ্চার মা। তো ওই রিলেশনটাকে আগে প্রেফার করি। আর সন্তানের প্রতি তো ভালোবাসা আছেই, ওদের প্রতি ভালোবাসা আছে বলে হাসি খুশি জীবন যাপন করতে। আপু এটা আসলে খাঁটি কথা বলেছেন যে বন্ধু হতে হবে, সবার প্রথমে বন্ধু হতে হবে, কমফোর্ট জোনটা, বন্ধু, সম্মান। থ্যাংক ইউ সো মাচ খুকু আপু। আসলে আমাদের অত সময় সংক্ষেপের কারণে আমরা অত আর কথা বলতে পারছি না, বাট আসলে বন্ধুত্ব এবং তারপর ভালোবাসা সব কিছু মিলেই থাকতে হবে। আমাদের আড্ডা আসলে অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। লতিমা, আপনার এখানে এসে কেমন লাগলো একটু বলবেন সংক্ষেপে আমাদেরকে, এবং আপনার পরিশেষে ভালোবাসার মানুষকেও যদি কিছু
বলতে চান একটু সংক্ষেপে বলবেন ইশরাত এবং লতিমা, তারপর আমরা আপনাদের একটা গান শুনবো। জি বলেন। প্রথমেই নেক্সাস টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগলো। দেখেছি এর আগে টিভিতে অনেকবার এই প্রোগ্রাম, কিন্তু আজকে নিজেই অতিথি এসে সত্যি অনেক ভালো লাগলো। স্পেশালি ভালো লাগলো এই জন্য নিজের কথাগুলো বলা কখনো হয় না, অনেক কথাই সরাসরি হাজবেন্ডকেও বলা হয় না, কিন্তু এখানে এসে বলতে পারলাম। হয়তো এটা ওরা শুনছে দেখছে, বিষয়টা ফিল করবে। আসলে ভালোবাসা এখন একটা স্টেজে যে আর বলা যায় না, আমি ভালোবাসি ভালোবাসি বলা যায় না, বললে আরো মনে হয় হালকা হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ লতিমা। ইশরাত আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমিও বলতে চাই অনেক ভালো লাগলো নেক্সাসে এসে। লেডিস ক্লাব আমি প্রতিদিন দেখে থাকি, তো আমি এখানে আসতে পেরেছি, আমার অনেক ভালো লাগছে। আর ভালোবাসার কথা বলবো যে ভালোবাসা তো সর্বক্ষেত্রে, ভালোবাসা ছাড়া তার আসলে কিছুই নাই। হ্যাঁ, সব কিছুতেই ভালোবাসাটা আগে জরুরি, তারপরেই তো প্রত্যেকটা সম্পর্ক জোরদার হয়। তো আমার আর হাজবেন্ডের কথা যদি বলি, তার সাথে ভালোবাসা ছিল, আছে, ইনশাল্লাহ থাকবেও। আর এই তো, আর কি বলবো, খুবই ভালো লাগলো। দর্শক, আজকে আমরা ভালোবাসায় জড়িয়েছিলাম, খুবই ভালো লাগলো। সবার ভালোবাসার গল্প শুনলাম। আপনাদেরকে আমরা আরও ভালোবাসা দিতে চাই। আগামীকালকে আবার চলে আসবো সুন্দর কোনো টপিক নিয়ে, আবার সুন্দর গেস্ট নিয়ে। আপনারা সবসময় আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাবেন, সাথেই থাকবেন। আজকে আমি সম্প্রীতি এখানে আপনাদেরকে বিদায় নিব। বিদায় নিতে নিতে আমাদের গানের পাখি আপুদের কাছে থেকে আমরা গান শুনতে শুনতে আজকে শেষ করব। সবাইকে আল্লাহ হাফেজ। চলেন আমরা একটা গান শুনতে শুনতে শেষ। আমরা দেশের প্রতি ভালোবাসা রেখে দেশকেও আমরা ভালোবাসি, সেই ভালোবাসা রেখে ও আর আমি চেষ্টা করছি একটা দেশের গান করব। অবশ্যই। ঠিক আছে ইশরাত, শুরু করো। কোনটা? হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হাই রে আমার মন মাতানো দেশ, যখন তোর গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে, নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায়, অবাক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না।